বন্দুক দিয়ে বলছে যে এই বন্দুকটা নিয়ে বল যে তো আমাদেরকে মারতে এসে তোরা ফেঁসে গেছিস, আর তোদেরকে আমাদেরকে বল যে পরেশরাম পাঠিয়েছে, শওকত মোল্লা পাঠিয়েছে আমাদেরকে মারতে তোদের, বলে এরকম ওনারা ভিডিও করবে। এটা তো বিস্ফোরক মন্তব্য। আপনার ওদের বন্দুক আপনাদের হাতে তুলে দিয়ে কোথাও কি আপনাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা দোষী হচ্ছে? হ্যাঁ, এটা দোষী সাব্যস্ত করা হয়েছে, আমাদেরকে জোর জবরদস্ত করে আমাদেরকে বন্দুকটা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। জিবুল মোল্লা বলার পরেই ওদের বাবার নাম কি মোজাফফর মোল্লা বলার পরেই আমাকে এখানে একটা মারলো, তো জিয়াদির বাচ্চা, তো বাংলাদেশি বলেই আমাকে মেরে আমাকে গাড়ির থেকে চাবি তুলে নেয়, দিয়ে আমার পাশে যারা ছিল তাদেরকে ধরেছে। ওরা কতজন ছিল? ওরা প্রথমে ছিল 3জন, আবার ফোন করে গাড়ি ঘোরাতে না ঘোরাতে, চাবি ছিল না গাড়িতে, গাড়ি ঘোরাতে না ঘোরাতে আরও প্রায় 9-10 জন চলে এসছে। টোটাল 9 জন ছিল, 9-10 জন। কটার সময় এটা ঘটে? ওই 3:30 নাগাদ ঘটেছে। কি করতে গিয়েছিল? আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। যারা মারছিল আপনাদের ওরা পরিচয় কি ছিল? ওরা এত সময় থেকে ওরা গেরুয়া কালার গামছা পরেছিল ঘাড়ে, আমরা তো ওরা চিনতে পারিনি। ওরা RSS এর ছেলেরাই ছিল। আর কোনো স্লোগান? ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিল ওদের মধ্যে, বলছে তোদের গরু খাওয়া বন্ধ করিস সবে, তোদের এক এক করে সব মেরে দেবো। এখানে একটা প্রশ্ন রয়েছে যে আপনারা যখন নাম বললেন তখনই নাম শনাক্ত করে যখন বুঝতে পারলেন আপনারা মুসলিম সম্প্রদায়, তবেই কি আক্রমণটা বেশি তবে কি চালিয়েছে? আক্রমণটা বেশি চলেছে ওখানে, তখনই মারলো। ওই একটা ব্যাগ ছিল, ব্যাগে আমাদের ওই ফোনের ওটা এক্সেসারিজ সেটা অনেক কিছু ছিল, ওগুলো নিয়ে নিল। হেলমেটও ছিল ওই সঙ্গে। আমরা খালি হাতে চলে এসেছি, আমাদের শুধু একটাই ফোন ছিল। তিনজনার 4টে ফোন ছিল মোট, একজনের কাছে 2টো ফোন ছিল। ওই ফোনটা লুকিয়ে রাখা হয়েছিল, ওরা খুঁজে পায়নি। ওই ফোনটা আমরা ওখান থেকে যখন মেরে মাথায় বাঁশ টাঁশ সব মারার পরে, তারপর একজন ওদের কে একটা এসেছিলো, এসে বলছে যে আর মারিস না, মরে যাবে, ছেড়ে দে। তার আগে ওরা বলেছে যে এখানে মেরে পুঁতে দেবো, ওদের ছাড়বো না। এভাবেই বলছে? হ্যাঁ, আমরা সূত্রভাবে খবর পাচ্ছিলাম যে আপনাদের উলঙ্গ করে লিঙ্গ চেক করে মারা হয়েছে, এটা কি সত্য কথা? প্যান্ট খুলছিল, খুলে দিচ্ছিল যে খুলতেই হবে বলে। ওদের মধ্যে কে একজন এসেছিল, সে আমাদের হেল্প করেছে যে ছেড়ে দিতে, যে আর মারতে মানা হচ্ছিল। একজনকে মারে বললো, তারপরে যে তোমাদের নাম কি, বাড়ি কোথায় বলার পরে ওইখানে আমাদেরকে এক জায়গায় যাওয়া, মানে ওদের পার্টি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ওনারা আমাদেরকে ফাঁকা স্থানে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে ভীষণ মারধর করে, মারধর করার পর আমাদেরকে বলছে যে যেটা বলছে শওকত মোল্লা পাঠিয়েছে, এটা স্বীকার করতে হ্যাঁ, বলছে। বলছে যে শওকত মোল্লা পরেশরাম তোমাদেরকে পাঠিয়েছে, এটা তোমরা স্বীকার করো, এরকম ভাবে আমাদেরকে বলছে। সত্যি কি এরা পাঠিয়েছিল আপনাদের? না, আমাদেরকে পাঠায়নি কেউ। আমরা বন্দুক কি জিনিস জীবনে কোনোদিন চোখে টোকি দেখিনি, আমাদের হাতে দিয়েছে, আমরা ভয়ের কারণে মারে যেতে আমরা বলেছি এই কথাটা। তাদের মোটিভ কি ছিল, মেরে দেওয়ার মোটিভ নাকি? হ্যাঁ, মেরে দেওয়ার মোটিভ ছিল। ওনারা ওখান দিয়ে আমাদের ভীষণ চিল্লাচ্ছি বলে ওখান দিয়ে আমাদেরকে আরও ফাঁকা স্থানে নিয়ে যায়, আরও জঙ্গলের দিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেইখানে আমাদেরকে ভীষণ রড, তারপর মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারলে ওইখান দিয়ে আমাদেরকে বলছে যে 50,000 টাকাটা তাড়াতাড়ি মারতে বল। এবার আমরা বলছি যে টাকাটা কোথা থেকে আনবো, কীভাবে আনবো। বললো একটা স্ক্যান দিল আমাদেরকে, স্ক্যান দিয়ে আমাদেরকে বললো যে বাড়ির লোকের কাছে ফোন করে বল। 26 আমাদের ঈদের দিনে ওরা নামাজ পাঠ করে নামাজ শেষে 3জন একটু বেড়ালো, যাওয়ার পরে প্রচণ্ড রৌদ্রের সময় তখন 3:30 থেকে 4টে ওরা ওই বৃদ্ধাশ্রমের পাশে তাদের একটা বুলেট গাড়ি এবং একটা স্প্লেন্ডার গাড়ি সেখানে স্ট্যান্ড করে রেখে দিয়ে ওরা একটু ওখানে বিশ্রাম করছিল। এমন সময় ওই RSS-এর ছেলেরা তারা ওখানে আসলে এসেদেরকে পরিচয় জানতে চাইলো। এদের নাম শুনলো, যখন শুনলো মুসলমান, তখন আচমকা এদের উপরে বাইকের চাবিটা তুলে নিয়ে মার স্টার্ট করে দিল। বেপরোয়া মার, অমানবিকভাবে অত্যাচার করা এদের উপরে শুরু করে দিল। তারপরে বিভিন্ন রকমভাবে এদেরকে তোরা মুসলমান, তোরা রোহিঙ্গা, তোরা বাংলাদেশি, হ্যাঁ তোদেরকে আমাদের মেরে দেওয়া প্রয়োজন, আমরা অনেক আগে এই রাজ্যে ক্ষমতা আসতাম, তোদের জন্য আসতে পারিনি। বিভিন্ন রকমভাবে সেগুলো তারা ইউজ করতে লাগে। এরা জানে না যে স্বাধীন ভারতের প্রথম যিনি আইনমন্ত্রী ছিলেন ডক্টর B.R. আম্বেদকর, তার লেখা সংবিধানের উপরে ভিত্তি করে আমরা এই ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি। দেশ এদের মাথা আজকে উঁচু করেছে, এই মুসলমানদেরকে আজকে বাংলাদেশি সাজিয়ে, আজকে রোহিঙ্গা সাজিয়ে ভারতবর্ষের সংবিধানকে এরা কলঙ্কিত করতে চাইছে। আর এটা ক্যানিং এলাকায় নতুন ঘটনা নয়, শিয়ালদা ক্যানিং লোকালের দেখেছি বিগত দিনে আমরা বারুইপুর চাম্পাটি থেকে শুরু করে ট্রেনের প্রতিটি স্টেশনে মুসলমানদের জন্য নিরাপদ নয়, সেখানে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। বিশেষ করে প্রশাসনের একটা অংশ এতে মদত আছে, তা না হলে আজকের প্রায় 3-4 দিন হতে যায় আমরা থানায় এতটা মার খাওয়ার। প্রশাসনের তো ভূমিকা খুবই তো নর্মাল, প্রশাসনের যেটা দায়িত্ব, যে সংবিধান আইনের উপরে যে আমাদের যে আস্থা আছে সেই ভরসা নিয়ে আমরা যে প্রশাসনের কাছে যাব,
যে প্রশাসন যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্য বলছি, আমরা যে পরিবর্তনের সরকার এসছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের দাবি, তারপর আমাদের বিশেষ করে আমরা খুব একজন অতি ভদ্র নেতৃত্ব হিসাবে যাকে মানি, যে সেই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীরা যাতে প্রকৃত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই আশা আমরা রাখছি। ক্যানিংয়ে এটা নতুন ঘটনা নয়, ইতিপূর্বেও এরকম ঘটনা ঘটেছে ক্যানিংয়ে। তো কে বা কারা করেছেন তাদের প্রুফ স্ক্যান একটা আছে, তাছাড়া বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, তাদের ফটো আছে। কে বিজেপির লোক, কে আরএসএস এর লোক, সে কথা আমরা বলতে চাইছি না। কেউ নব্য বিজেপি সেজেও এটা করতে পারে, আরএসএস এর পতাকা পেটি বেঁধে করতে পারে, বিজেপির পতাকা লাগিয়ে করতে পারে। শাসন ব্যবস্থার প্রতি আমরা বিশ্বাস করি। ক্যানিংয়ের থানা রয়েছে, পিএসএ যারা দায়িত্বে আছেন, আমরা তাদের উদ্দেশ্য করে বলবো, যেগুলোকে লুটপাট করেছে এবং জীবনহানির আশঙ্কা তো পূর্ণ ছিল, এখনো পর্যন্ত যে 48 ঘন্টা পার হয়ে 72 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে বলবো এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের কাছে আমরা আবেদন করব, আমরা সর্বোচ্চ 12 ঘন্টা সময় দিচ্ছি, এর একটি প্রতিকার যদি না হয়, আমরা ক্যানিংয়ের মাটিতে থানা আমরা বৃহত্তরভাবে সেখানে আন্দোলন গড়ে তুলব, আমরা ডেপুটেশন দেব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে এর সমাধান আনা যায়, কারা প্রকৃত দোষী তাদেরকে সামনে এনে উপযুক্ত শাস্তির আওতায় আনা যায়, সেটা আমরা অবশ্যই আমরা চেষ্টা করব এবং লড়াই আমরা করব। শুধু মারধর না, তাদের কাছে মোবাইল ছিল এবং 15,000 টাকা এবং বাইকও দামি দামি কেড়ে নেওয়া হয়। প্রশাসন নীরব, কি বলবো? সেটাই তো আমরা অবাক হচ্ছি যে ক্যানিংয়ের মৌখালি ব্রিজ, ক্যানিংয়ের একেবারে লাগোয়া যেখানে বৃদ্ধাশ্রমে একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের পাশে যদি এরকম ঘটনা ঘটে, তো ক্যানিংয়ের পুলিশগুলো কি করছিলেন? বা ঈদের দিনে একটা ফোর্স তো থাকে রোডে, একটা ডিউটি তো থাকে, তারা সব কিছু জানার পরেও তাদের বাইক টাইকগুলো তো এখনো ফিরিয়ে দেওয়া হয়নি, মনে হয় এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। অবশ্যই তাহলে কি একটি গুন্ডারাজ চলছে বলবো? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো এবং এই বাংলা যে শান্তির বাংলা, সেটা অশান্ত হয়ে যাতে না ওঠে তার জন্যে সরকারের কাছে আবেদন করছি এবং আমরা থানাতে যাব, আমরা সেখানে বৈঠক করব, কি তাদের পদক্ষেপ আছে সেটা আমরা অবশ্যই আমরা থানাকে জানিয়ে আমরা জানাবো, সোশ্যাল মিডিয়ায় আমরা এই বিষয়টাকে তুলে ধরবো। বিগত থেকে আমাদের জেলার পক্ষ থেকে আবেদন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনারা এখনই বিষয়টা হস্তক্ষেপ করুন, নাহলে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে উঠবে। দেখুন, সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, মানুষ যদি ভয়মুক্ত না হয়, এত কঠিন একটা অবস্থা, এই ছেলেগুলোর যে অবস্থা, এ তো দেখার হাল নেই এদের শরীরে। এখনো পুলিশ যে নীরবভাবে ভূমিকা পালন করছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আমরা